বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র পরিস্থিতি, আন্দোলনকারীদের ওপর জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ। লাইভ চলাকালে যুগান্তরের সাংবাদিক মুসাকে টার্গেট করে পুলিশের হামলা, হাতে গুরুতর আঘাত, সড়কে ফেলে একাধিক সাংবাদিককে পেটানো হয় লাঠি দিয়ে। হাদি হত্যার বিচার চাইতে গিয়ে ইনকিলাব মঞ্চের জাবেরের উপর গুলির অভিযোগ, আহত জুমা আম্মার সহ অনেকেই, তাদের নতুন কর্মসূচি ঘোষণা। ছাত্র জনতার অবস্থান কর্মসূচিকে সমর্থন দিয়ে যমুনার অভিমুখে নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থকরা, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 144 ধারা জারি। ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির মধ্যে মুখ খুললেন জামায়াত আমির, হাদি হত্যার বিচারে কোনো ছাড় নয়, ঝালকাঠির মানুষকে প্রতিশ্রুতি। জাতিসংঘের অধীনে শহীদ হাদি হত্যা তদন্তের দাবিতে রাজধানীর হোটেল কন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালনকারী ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শুক্রবার দুপুরে টানা দ্বিতীয় দিনের মতো ওই মোড়ে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। বিকেল প্রায় 4টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সংগঠনটির সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবদ্ধ হয়েছেন। অন্য আরেকটি পোস্টে সংগঠনটি দাবি করে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাকে বুট দিয়ে পালানো হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শুক্রবারের মধ্যেই এ বিষয়ে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানান আন্দোলনকারীরা। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রায় সংবাদ সংগ্রহের সময় যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার আবু সালেহ মোসার উপর টার্গেট করে হামলা করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে। সেই সঙ্গে নারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। ওই ভিডিও ধারণকালে সাংবাদিক মোসার উপর টার্গেট করে হামলা চালায় এক পুলিশ সদস্য। এতে মোসার হাতে থাকা স্মার্টফোনটি পরে ভেঙে যায়। লাঠির আঘাতে মোসা বসে পড়লে অন্য পুলিশ সদস্যরাও বর্বরোচিত এ হামলায় অংশ নেয়। পুলিশের হামলায় মোসার হাতের আঙুলে ফ্র্যাকচার সহ পিঠ এবং পাঁজরে গুরুতর জখম হয়। এদিকে নির্বাচনের আগে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের উপর এমন নেক্কারজনক হামলায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। আসন্ন নির্বাচনকে বানচাল কিংবা প্রশ্নবিদ্ধ করতেই কিছু পুলিশ সদস্য ইচ্ছাকৃতভাবে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে বলে আশঙ্কা করছেন গণমাধ্যম কর্মীরা। পিছনে বাড়ি দিয়েছে একসাথে 3-4টা, আমি হিসাব করেছিলাম প্রায় 7টার মতো তারা আমাকে বাড়ি দিয়েছে। কেন ভাই? আমরা কি করছি? আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি, তাহলে আমাদের সাথে উগ্র আচরণ কেন? ইভেন আমি একা না ভাই, এখন পর্যন্ত 4 থেকে 5 জন গণমাধ্যম কর্মীর উপরে হাত তুলেছে, তারা আশেপাশে আছে। তারা এইমাত্র ডিসি মাসুদ স্যারের সাথে কথা বলেছে, তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। আমার কাজ হচ্ছে শুধুমাত্র তুলে ধরা সংবাদটা, সেটা আমি করতে পারবো না। করতে দিবেন না, ভালো কথা সাইড করে দাঁড় করায় রাখেন। মারবেন কেন? গায়ে হাত তুলবেন কেন লাঠি দিয়ে? এটা কেমন কথা? আমরা তো বিগত সময়ে কাজ করে আসছি, ইচ্ছে করে ঘটনা এটা কেমন কথা? এটা তো আমরা দায়িত্বশীলদের কাছ থেকে আশা করি না। পিছনে বাড়ি দিয়েছে একসাথে 3-4টা, আমি হিসাব করেছিলাম প্রায় 7টার মতো তারা আমাকে বাড়ি দিয়েছে। কেন ভাই? আমরা কি করছি? আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি, তাহলে আমাদের সাথে উগ্র আচরণ কেন? ইভেন আমি একা না ভাই, এখন পর্যন্ত 4 থেকে 5 জন গণমাধ্যম কর্মীর উপরে হাত তুলেছে, তারা আশেপাশে আছে। তারা এইমাত্র ডিসি মাসুদ স্যারের সাথে কথা বলেছে, তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। এটা কেমন কথা ভাই? বিগত দিনও যখন গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয়েছে, এটা হবে কেন? বিগত আর এখন নাই, বিগত আর এখন নাই। আমার কাজ কি ভাই? আমার কাজ হচ্ছে সংবাদ তুলে ধরা, তাহলে আমি এতটুকু করবো না? আমার কাজ তো প্রোটেস্ট করা না, আমার কাজ হচ্ছে শুধুমাত্র তুলে ধরা সংবাদটা, সেটা আমি করতে পারবো না। করতে দিবেন না, ভালো কথা সাইড করে দাঁড় করায় রাখেন। মারবেন কেন? গায়ে হাত তুলবেন কেন লাঠি দিয়ে?
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে আন্তর্জাতিক তদন্তের দাবিতে রাজধানীতে আন্দোলনে নেমে ফের রক্ত ঝরল ইনকিলাব মঞ্চ নেতার। জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেই কর্মসূচিতেই পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল আল জাবের। সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। শুক্রবার বিকেল 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে জানা গেছে। সংঘর্ষের মধ্যেই গুলিবিদ্ধ হন জাবের। ইনকিলাব মঞ্চের দাবি, এই ঘটনায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। তবে ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, 3 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আপাতত নতুন কোনো জমায়েত করা হবে না। তবে চিকিৎসা শেষে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে সংঘর্ষে আহতদের সঠিক সংখ্যা ও অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানায়নি পুলিশ। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানালেও রাজধানীর রাজপথে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার সহ লাঠিচার্জ করে পুলিশ। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়েছেন ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও তার সমর্থকরা। এর আগে বিকেল 3:50 দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার সহ লাঠিচার্জ করে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ইশতেহারের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে, সবার আগে বাংলাদেশ। 6 ফেব্রুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার তুলে ধরেন। শুধু রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদদের বাইরেও যে সকল ব্যক্তি আছেন যারা কন্ট্রিবিউট করতে পারেন, সকলের মতামতের ভিত্তিতে, সকলের পরামর্শের ভিত্তিতে আমরা ধীরে ধীরে দেশকে সামনের দিকে পুনর্গঠন করতে চাই। বিএনপির এবারের ইশতেহার 3টি মৌলিক ভিত্তির ওপর দাঁড়িয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা রাষ্ট্রদর্শন, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা। ইশতেহারে বলা হয়েছে, বিএনপি স্লোগান নয় বরং সুনির্দিষ্ট পরিকল্পনায় বিশ্বাসী। উই হ্যাভ এ প্ল্যান এর আলোকে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণই তাদের লক্ষ্য। আমাদেরকে জবাবদিহিতা যদি নিশ্চিত করতে হয়, গণতন্ত্রকে যদি নিশ্চিত করতে হবে, তবে অবশ্যই আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, যেটি বিএনপির একটি ট্র্যাডিশন, যেটি বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে সবসময় বিএনপি চেষ্টা করেছে এই প্র্যাকটিসটিকে অব্যাহত রাখতে। গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা, কারণ গণমাধ্যমের স্বাধীনতা যদি না থাকে, মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, তাহলে অবশ্যই জবাবদিহিতাকে আমরা ধরে রাখতে পারবো না। এবং সেই জন্যই রাজনৈতিক কর্মী হিসাবে এবং আমার দলের অবস্থান থেকে আমরা দৃঢ়ভাবে যে কোনো মূল্যে এই ব্যাপারটিকে নিশ্চিত করতে চাই। পুরো ইশতেহারকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও সুশাসন। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। তৃতীয় অধ্যায়ে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। চতুর্থ অধ্যায়ে রয়েছে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম অধ্যায়ে রয়েছে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। এই 5টি অধ্যায়ে আগামী 5 বছরের জন্য মোট 51টি দফাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা চাই না যে ঘটনার ভিতর দিয়ে, যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হোক। কারণ
এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেই জন্যই আমরা মনে করি সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। যারা অনলাইনে শপিং করে বিএনপির ইশতেহারে জনকল্যাণ ও অর্থনৈতিক সংস্কারকে প্রাধান্য দিয়ে 9টি বিশেষ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিশ্রুতিগুলো হলো: 1. ফ্যামিলি কার্ড। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। এই সহায়তার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। 2. কৃষক কার্ড। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড প্রবর্তন করা হবে। এর আওতায় ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ ব্যবস্থা জোরদার করা হবে। মৎস্য ও পশুপালন খাতের উদ্যোক্তারাও এই সুবিধা পাবেন। 3. স্বাস্থ্যসেবা। দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়তে সারা দেশে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা এবং মা ও শিশুর জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। 4. শিক্ষা। বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল চালু করা হবে। 5. তরুণ ও কর্মসংস্থান। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্ট আপ সহায়তা এবং বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা হবে। মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ইশতেহারে। 6. ক্রীড়া। খেলাধুলাকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা উপজেলা পর্যায়ে আধুনিক ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানো হবে। 7. পরিবেশ ও জলবায়ু। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন বা পুনঃখনন করা হবে। চালু হবে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। 8. ধর্মীয় সম্প্রীতি। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। 9. ডিজিটাল অর্থনীতি। আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল চালু করা হবে। এছাড়া ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার যেটি অবজারভেশন, যে কোনো দেশের অর্থনৈতিক বুনিয়াদ তখনই শক্তিশালী হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা তখনই হয় যখন সেই দেশের মধ্যবিত্ত শ্রেণীটি অনেক বড় আকার ধারণ করে। আমাদের পরিকল্পনা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে আমরা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী বলতে, যেটি কয়েক বছর আগেও প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল, সেই মধ্যবিত্ত শ্রেণীটিকে আমরা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালী করে গড়তে তুলতে চাই। নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে তারেক রহমান বলেন, এই ইশতেহার বাস্তবায়ন নির্ভর করছে 3টি বিষয়ের উপর। এই 3টি বিষয়ে আন্তরিক হলে ইশতেহার বাস্তবায়ন কঠিন হবে না। আপনাদের সামনে আমি এতক্ষণ পর্যন্ত যত প্ল্যান, প্রোগ্রাম, কর্মসূচি, পরিকল্পনা উপস্থাপন করেছি, তার কোনো কিছুই করা সম্ভব হবে না যদি না আমরা 3টি বিষয়ের উপরে সর্বোচ্চ অগ্রাধিকার না দেই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই 3টির ব্যাপারে যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই 3টির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এটি তার পক্ষ থেকে ঘোষিত প্রথম নির্বাচনী ইশতেহার। এর আগে 5ম থেকে 9ম সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির ইশতেহার ঘোষণা করেছিলেন দলটির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সকাল থেকে মধ্যরাত ভোটারদের কাছে ছুটছেন চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকেরা। ভোটে জিতলে এলাকার উন্নয়ন সহ নানা সংকট সমাধানেরও প্রতিশ্রুতি পাচ্ছেন ভোটাররা। চট্টগ্রামের বিভিন্ন আসনের ভোটাররা এক বাক্যে বলছিলেন, বন্দরনগরীর সবচেয়ে বড় সংকট জলাবদ্ধতা ও যানজট। তারা বলছিলেন যেই ভোটে জিতুক তারা যেন উদ্যোগ নেন সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধেরও। এখানে আমরা জানার মতে কিছু কিছু তো আছে এলাকা ভিত্তিক কিছু চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দলীয় প্রভাব খাটাবার জন্য হয়তো চেষ্টা করবে, হয়তো এটা বাড়তে পারে। তবে আশা করতেছি যদি নির্বাচিতর মাধ্যমে যদি সৎ লোক আসে তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। সন্ত্রাস বিরোধী অভিযান এগুলো যদি চলমান থাকে তাহলে জনগণ উপকৃত হবে। তারপরে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এগুলো যদি স্বাভাবিক থাকে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ থাকলে জনগণ বেশ উপকৃত হবে। গত 3 মাসে চট্টগ্রামে একাধিক রাজনৈতিক হত্যাকাণ্ড, নির্বাচনী সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে শেষ পর্যন্ত ভোটের পরিবেশ নিয়েও শঙ্কার কথা জানাচ্ছিলেন ভোটারদের অনেকেই। এতদিন তো ভালো করে ভোটের ফিলিংসটা পাই নাই, এখন যেটা পাই ওটার মধ্যে যাতে আমাদের এলাকাটা একটা সুন্দর হয়, সব কিছু নিরপেক্ষভাবে হয়, ওইরকমই যাচ্ছি আমরা। নিরপেক্ষ ভোটার তারা অবজার্ভ করতেছে কার কার্যক্রম কীরকম। আমার মনে হয় এইবার মানুষ ভুল করবে না, মানুষ এবার নীরবভাবে ভোট দিবে এবং যে যোগ্য এবং এলাকার এবং সন্ত্রাসমুক্ত যেটা ওটাই ওরা বেছে নিবে। তবে লড়াই হবে আমার মনে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতার খবর পাওয়া গেছে, ঘটেছে প্রাণহানির ঘটনাও। এবং তফসিল ঘোষণার পরও বিভিন্ন জায়গায় যে সংঘাত সহিংসতার খবর পাওয়া যাচ্ছে তাতে ভোটের নিরাপত্তা নিয়ে ভোটারদের মাঝখানে এক ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে এই চট্টগ্রামের বিভিন্ন আসনে। যদিও নির্বাচন কমিশনের দাবি এবারের ভোট হবে উৎসবের এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হবে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। যেখানে মারামারি হয় আর মেজরিটি হলো আপনার কিছুটা চাঁদার সাথে, কিছুটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে, এটা অন্য একটা সাথে আরেকটা মিশে যাচ্ছে আর কি। তো মূলত ওরা কিন্তু প্রার্থীও না, প্রার্থীর গভীর সমর্থক না, এটা একটা অন্য জগতের বিষয়। উন্নত বিশ্বের মতোই আমরা নির্বাচনী আমেজটাকে এখন দেখতেছি, যে আগের মতো যেরকম মানে সরগরম হইতো এরকম না। সবাই সহনশীলভাবে ভদ্রভাবে নির্বাচনী কার্যক্রম বাড়ি বাড়ি ঘরে ঘরে এবং নিজের মতো করে চালিয়ে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু হবে ইনশাল্লাহ, নির্বাচন পুরোদমে সুষ্ঠু হবে, এটা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি এবং আমাদের প্রার্থী এজেন্ট সবাই সেটা এখনো মেনে চলছে। প্রায় 66 লাখ ভোটারের এই চট্টগ্রামে আসন আছে 16টি। আগে থেকে সাংগঠনিকভাবে বেশ শক্ত অবস্থান রয়েছে বিএনপির, যে কারণে আগামী নির্বাচনে চট্টগ্রামের আসনগুলোতে ভালো ফলাফলের প্রত্যাশা দলটির। আর ভোটে জিতলে চট্টগ্রাম ঘিরে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা পোতেঙ্গা অঞ্চল, ওই অঞ্চল নিয়ে একটা 1200 শয্যা বিশিষ্ট একটা প্রপার হসপিটাল করা দরকার আছে। জলাবদ্ধতা একদিকে আছে, আবার পানির সুপেয় পানির সাপ্লাইয়ের এখানে সমস্যা আছে। এখনও আগামীর বাংলাদেশের যে গণতন্ত্রের উত্তরণ বলেন, অর্থনৈতিক উত্তরণ বলেন, যে এদিকে বিএনপির উপর জনগণের একটা আস্থা সংকটের সময় থাকে, এখনও আছে আমি মনে করি। সেই আস্থার ভিত্তিতে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি সেই জনগণের আস্থা আমাদের উপর যতটুকু রেখেছে আমরা তাদের উপর সেই আস্থা সবসময় রেখেছি। আমাদের রাজনীতিটাই ছিল জনগণকে ভিত্তি করে, তো আমরা সেদিকে এগোচ্ছি। আশা করি নির্বাচনে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। যদিও 2টি আসনে বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির, কোথাও কোথাও দলীয় মনোনয়ন নিয়ে সংকট রয়েছে, আর এটিকে সুযোগ হিসেবে দেখছে জামায়াত ইসলামী। যদিও একটি আসনে জোটের প্রার্থী নিয়ে সংকট চলছে জামায়াত জোটের মধ্যে। জামায়াতের আশা এবারের নির্বাচনে অন্তত অর্ধেক আসনে জয় পেতে পারেন 11 দলীয় জোটের প্রার্থীরা। জায়গায় জায়গায় মহিলাদেরকে হেনস্থা করা হচ্ছে, এগুলো আমাদের লিঙ্ক আছে, রেকর্ড আছে। তো এখন চিটাগাংও এটা শুরু করছে। তো এইরকম যদি ভয়তাল সৃষ্টি করতে চায় এই ইলেকশনে, তাহলে এটা তো কাঙ্ক্ষিত হবে না। যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয় তাহলে আমরা অনেকগুলো সিটে আশা করি ভালো করব, এটা আমরা আশা করতে পারি। একেবারে সংখ্যা এক্স্যাক্টলি এই মুহূর্তে না বলে আমরা মানে বলতে গেলে 16টা আসনের মধ্যে তো অর্ধেকের বেশি আমরা ভালো করব বলে আশা করি। এবারের নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনেই প্রার্থী রয়েছে বিএনপির।
অন্যদিকে জোটগত কারণে দুটি আসনে প্রার্থী নেই জামায়াত ইসলামীর। এর বাইরেও জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জেএসডি ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকলেও মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন জোটের মধ্যেই। মুকিমুল আহসান, বিবিসি নিউজ বাংলা, চট্টগ্রাম। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে তার তুলনা পাওয়া কঠিন, অথচ গত এক সপ্তাহ ধরে তাকে ছাপিয়ে আলোচনার মধ্যমণি এখন অন্য কেউ, যিনি কিনা আবার 6 বছর আগেই গত হয়েছেন। আলোচিত এই ব্যক্তির নাম জেফ্রি আপস্টাইন। ট্রাম্পের চেয়েও কি তবে বেশি ক্ষমতাধর ছিলেন আপস্টাইন? চলুন আপস্টাইন কুকীর্তির অন্তরালের খোঁজ নেই, মিলাই বেশ কিছু ডট। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি আপস্টাইনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সখ্যতা দীর্ঘদিন ধরে আলোচনার বিষয়। এ সম্পর্কের প্রকৃতি নিয়ে নানা জল্পনা থাকলেও বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলেন ট্রাম্প। এমনকি ভোটের নির্ধারিত সময় বাতিল করে আইন প্রণেতাদের গ্রীষ্মকালীন ছুটিতেও পাঠিয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের 2 কক্ষেই পাশ হয় অ্যাপস্টাইন নথি প্রকাশের বিল। চরম অনীহা সত্ত্বেও বিলটিতে সই করেন ট্রাম্প। 30 জানুয়ারি মার্কিন বিচার বিভাগ নথি প্রকাশ করলে সামনে আসে চাঞ্চল্যকর সব তথ্য। খুলতে শুরু করে বিখ্যাত ব্যক্তিদের মুখোশ। নথিতে জানা যায় অ্যাপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে কুমারী ও অপ্রাপ্ত বয়স্কদের সঙ্গে বিকৃত যৌনাচার করা হতো, আর সেই দ্বীপে যাতায়াত ছিল অনেক রাঘব বোয়ালের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে বিল ক্লিন্টন, বিল গেটস, ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু থেকে ইলন মাস্ক, এমন বহু বিখ্যাত মানুষের যাতায়াত ছিল এই দ্বীপে। আর দ্বীপে ভ্রমণকারী বিখ্যাত মানুষদের আপত্তিকর ছবি বা ভিডিও গোপনে ধারণ করতেন আপস্টাইন। পরে এসব দিয়ে করা হতো ব্ল্যাকমেইল। এ তো গেল মুদ্রার এক পিঠ। ধারণা করা হয় মুদ্রার অন্য পিঠের গল্পটা আরও নির্মম ও নিষ্ঠুর। 1980 থেকে 90-এর দশকে শয়তান পূজার একটি গোষ্ঠী কার্যক্রম চালাতো যুক্তরাষ্ট্রে। তারা শয়তানকে দেবতার মতো পূজা করত। সন্তুষ্টির জন্য শিশু নির্যাতন, বলি, এমনকি মানুষের মাংসও খেত তারা। অন্যদিকে অ্যাপস্টাইনের ফাইলে শিশু নির্যাতনের নৃশংস কর্মকাণ্ডের আলামত মিলেছে। সেই সঙ্গে নথিতে বাল দেবতার কথা উল্লেখ আছে। সিরীয় সভ্যতায় ঝড়, বৃষ্টি ও উর্বরতার জন্য যার পূজা করা হতো। অ্যাপস্টাইনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসের নীল সাদা ঘনকাকৃতির ভবন, চারপাশের পাম গাছ আর পাথরের ছাদের গোলাপি জ্যামিতিক নকশা সবই বহন করছে ভিন্ন ইঙ্গিত। অ্যাপস্টাইনের ভবনে থাকা শত শত তরুণীর উলঙ্গ ছবি এবং কিছু ইমেলই তার নৃশংস কার্যকলাপের ইঙ্গিত দিচ্ছে। 2009 সালের 24 এপ্রিলের একটি ইমেইলে তিনি লেখেন, তুমি কোথায়? তুমি কি ঠিক আছো? আমি নির্যাতনের ভিডিওটা খুব পছন্দ করেছি। 2011 সালের 9 সেপ্টেম্বরের আরেকটি ইমেইলে লেখা, তুমি কি চাও? আমি তাকে ... করি নাকি শুক্রবার কেবল নির্যাতনই করব? এসব আলামত কিছুটা শয়তান পূজার ইঙ্গিতই বহন করে। তবে তিনি সত্যি শয়তান পূজারী ছিলেন কিনা সে ব্যাপারে পরিষ্কার করে কোথাও বলা হয়নি। আরও নথি ফাঁস হলে কিংবা তার সহযোগী কারাবন্দী ঘিসল্যান ম্যাক্সওয়েলকে নতুন করে জিজ্ঞাসাবাদ করলে হয়তো সে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। কে জানে তখন কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসে কিনা। অ্যাপস্টাইন ফাইলে নাম জড়ানোর পর বিশ্বজুড়ে একের পর এক প্রভাবশালী ব্যক্তির রাজনৈতিক ও সামাজিক অবস্থান টালমাটাল হয়ে উঠেছে। মার্কিন ধনকুবের ইলন মাস্ক, বিল গেটস থেকে শুরু করে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু কেউই এই ঝড়ের প্রভাব এড়াতে পারেননি। এবার সেই ঢেউ এসে আছড়ে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের গদিতে। প্রশ্ন উঠছে, অ্যাপস্টাইন কেলেঙ্কারি কি সত্যি স্টারমারের প্রধানমন্ত্রিত্বের ইতি টানবে? কালবৈশাখী ঝড় যেমন মুহূর্তেই ঘরের চাল উড়িয়ে নেয়, ফসলি জমি ধ্বংস করে দেয়, তেমনি অ্যাপস্টাইন ফাইলও এক ঝাটকায় বহু ক্ষমতাবান ব্যক্তির রাজনৈতিক ও সামাজিক ভিত্তি নাড়িয়ে দিয়েছে। এই ঝড়ের আঘাতে দেউলিয়া হয়েছেন বহু প্রভাবশালী ও প্রতিষ্ঠিত ব্যক্তি। মান, সম্মান, পদ, ক্ষমতা হারাতে হয়েছে অনেককেই।
এই কেলেঙ্কারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের একজন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্বের বিষয়টি সামনে আসার পর রাজা তৃতীয় চার্লস কঠোর অবস্থান নেন। অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হয় এবং উইন্ডসর ক্যাসেল এস্টেটের বিলাসবহুল বাসভবন থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর আলোচনায় আসে ব্রিটিশ রাজনীতির প্রভাবশালী নেতা পিটার ম্যান্ডেলসনের নাম। অ্যাপস্টাইনের সঙ্গে সম্পর্ক এবং গোপন সরকারি তথ্য পাচারের অভিযোগে তিনি শুধু হাউস অব লর্ডস থেকেই নয়, ক্ষমতাসীন লেবার পার্টি থেকেও পদত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চলছে। এই একটি ইস্যুতেই সরাসরি চাপে পড়ে গেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কারণ তিনি পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাপস্টাইনের সঙ্গে ম্যান্ডেলসনের বন্ধুত্বের বিষয়টি জানা থাকা সত্ত্বেও স্টারমার তাকে এই দায়িত্ব দেন। রাষ্ট্রদূত থাকাকালে ওয়াশিংটনে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্টারমার ও ম্যান্ডেলসনকে একসঙ্গে কাজ করতেও দেখা গেছে। তবে অ্যাপস্টাইন কেলেঙ্কারির নথি জনসম্মুখে আসার পর সেই সম্পর্ক দ্রুত ভেঙে পড়ে। 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময় গোপন তথ্য পাচারের অভিযোগের প্রমাণ সামনে আসতেই গত বছর স্টারমার ম্যান্ডেলসনকে বরখাস্ত করেন। বর্তমানে এই সম্পর্ক কার্যত শত্রুতায় রূপ নিয়েছে। সম্প্রতি পার্লামেন্টে দাঁড়িয়ে স্টারমার ম্যান্ডেলসনের কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দেন। তার ভাষায়, ম্যান্ডেলসন দেশ, পার্লামেন্ট এবং লেবার পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এদিকে বিবিসিতে পাঠানো এক বিবৃতিতে পিটার ম্যান্ডেলসন স্বীকার করেন, অ্যাপস্টাইন দণ্ডিত হওয়ার পরও তাকে বিশ্বাস করা এবং সম্পর্ক বজায় রাখা ছিল তার ভুল। তিনি বলেন, এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে নারী ও কিশোরীরা, তাদের কাছে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থী। লেবার পার্টি থেকে পদত্যাগ প্রসঙ্গে ম্যান্ডেলসনের ভাষ্য, দলকে যেন আর বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে না হয় সে কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি দাবি করেন, কোনো অপরাধ বা আর্থিক লাভের উদ্দেশ্যে তিনি তথ্য আদান প্রদান করেননি। অ্যাপস্টাইন ফাইল প্রকাশের পর স্টারমারের নিজের দল লেবার পার্টির ভেতরে অসন্তোষ বাড়ছে। দলীয় এমপিদের একটি অংশ তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। সাম্প্রতিক পার্লামেন্টারি প্রশ্নোত্তর পর্বে স্টারমারের দুর্বল উপস্থিতি এই সংকটকে আরও ঘনীভূত করেছে। এর ফলে দলের ভেতর থেকেই নেতৃত্ব চ্যালেঞ্জের গুঞ্জন শোনা যাচ্ছে। সিএনএন-এর বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাজ্য গত 11 বছর ধরে চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে দেশটি 5 জন প্রধানমন্ত্রী পরিবর্তন দেখেছে। এই বাস্তবতা স্টারমারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। 10 নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশের শুরু থেকেই তার রাজনৈতিক স্থায়িত্ব নিয়ে জল্পনা চলছেই। অ্যাপস্টাইন ফাইল এখন শুধু একটি যৌন কেলেঙ্কারি নয়, বলা চলে এটি ব্রিটিশ রাজনীতি, রাজপরিবার এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুকে নাড়িয়ে দেওয়া এক রাজনৈতিক ভূমিকম্প। প্রশ্ন একটাই, এই ঝড় সামলে কিয়ার স্টারমার কি তার গদি টিকিয়ে রাখতে পারবেন, নাকি ইতিহাসে তিনি আরেকজন স্বল্পস্থায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবেই নাম লেখাবেন? যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে থাকা শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট এর মেয়াদ 29 জানুয়ারি শেষ হয়েছে। এর অর্থ বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দুটি কোনো আইনি সীমা ছাড়াই তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াতে পারবে। এতে করে বিগত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো তৈরি হয়েছে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা। অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সাবেক শীর্ষ মার্কিন কর্মকর্তা থমাস কান্ট্রিম্যান সতর্ক করে বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি হলো এই প্রতিযোগিতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং কোনো ভুল হিসাব বা অপ্রত্যাশিত ঘটনা দ্রুত পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে। নিউ স্টার্ট চুক্তি ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যা 2011 সালের ফেব্রুয়ারিতে কার্যকর হয়। চুক্তির আওতায় দুই দেশই তাদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার প্রতিশ্রুতি দেয়। চুক্তির নিয়ম অনুযায়ী দুই দেশ সর্বোচ্চ 1550টি পারমাণবিক ওয়ারহেড রাখতে পারত। এছাড়া 700টি ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ভারী বোমারু বিমান রাখা অনুমোদিত ছিল। লঞ্চারও থাকতে হতো 800টির মধ্যে। এই নিয়ন্ত্রণের ফলে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা এমন সীমিত ছিল যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম। প্রথমে চুক্তিটি 10 বছরের জন্য করা হয়। পরে 2021 সালে দুই দেশ এটিকে আরো 5 বছর বাড়িয়ে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর রাখার সিদ্ধান্ত নেয়। এরপর চুক্তি আর নতুন করে বাড়ানো যেত না, তবে চাইলে দুই দেশ স্বেচ্ছায় এই সীমাগুলো মেনে চলতে পারত।
এই চুক্তির সমালোচকদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই চুক্তিতে চীন নেই, অথচ চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে। পেন্টাগনের 2022 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান ধারা বজায় থাকলে 2035 সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 1500-তে পৌঁছাতে পারে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন, চুক্তির সীমা উঠে যাওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ভালো নয়। তাদের মতে অন্তত সাময়িকভাবে এই সীমা বজায় রাখা যুক্তিসঙ্গত হতো। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে খুব একটা উদ্বেগ দেখাননি। তিনি বলেন, মেয়াদ শেষ হলে শেষ হবে, আমরা আরো ভালো চুক্তি করব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমরা যদি 21শ শতাব্দীতে ভালোভাবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে চীনকেও অন্তর্ভুক্ত করতে হবে। আমরা হয়তো একতরফাভাবে আগের সীমা মানতে রাজি নাও হতে পারি। অন্যদিকে চীন শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় পারমাণবিক আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। বেইজিং এর দাবি, তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার এখনও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক ছোট। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের কাছ থেকে তারা এই বিষয়ে স্পষ্ট কোনো জবাব পায়নি। রুশ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই আচরণকে দুঃখজনক বলেও উল্লেখ করেছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় রাশিয়া ঘোষণা দিয়েছে, তারা আর চুক্তির বিধিনিষেধের আওতায় নেই এবং ভবিষ্যতে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি দ্রুত পারমাণবিক অস্ত্র বাড়াতে চায়, তাহলে রাশিয়া আরও দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। নিউ স্টার্টার প্রধান মার্কিন আলোচক রোজ গোটেমোয়েলার বলেন, রাশিয়ার কাছে দ্রুত পারমাণবিক ওয়ারহেড বসানোর মতো সক্ষমতা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নেই। অন্তত 1 বছরের জন্য সীমা বজায় থাকলে যুক্তরাষ্ট্র প্রস্তুতির সময় পেত। কিছু বিশ্লেষক মনে করেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক শক্তি প্রদর্শনে দুর্বলতা দেখায়, তাহলে তার মিত্র দেশগুলো নিজেদের পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার কথা ভাবতে পারে। এতে পুরো বিশ্বে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। গত 1 বছরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে একাধিক আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে চীন এখনও তাদের পারমাণবিক অস্ত্র সীমিত করার বিষয়ে আলোচনা করতে রাজি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, চীনকে আলোচনায় কিভাবে নিয়ে আসা যায় তা যদি পরিষ্কারভাবে ঠিক করা না হয়, তাহলে নিউ স্টার্ট চুক্তি পুরোপুরি শেষ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। অস্ত্র নিয়ন্ত্রণ সমিতির নির্বাহী পরিচালক ড্যারিল কিম্বল সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি বিপজ্জনক ত্রিমুখী অস্ত্র প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে। তবে কূটনৈতিক উদ্যোগ ও বাস্তববোধ থাকলে এই ঝুঁকি কমানো সম্ভব। তা না হলে নতুন একটি লাগামহীন অস্ত্র প্রতিযোগিতার সূচনা হতে পারে, যার খেসারত দিতে হবে পুরো বিশ্বকে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।